এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি একসময় রাষ্ট্রের মন্ত্রী ছিলেন, যার একটি ফোন কলে কাঁপত প্রশাসন, যিনি প্রকাশ্যে বিরোধী দলের নেতাদের গায়ে হাত তোলার হুমকি দিতেন, যিনি নারীদের নিয়ে এমন সব কথা বলতেন যা শুনলে রক্ত হিম হয়ে যায়। সেই মানুষটি আজ কোথায়? আজ তিনি কালো চশমা পরে, মুখ ঢেকে রাতের আধারে গাড়ি বদল করে পালিয়ে বেড়াচ্ছেন। কারো কাছে আশ্রয় নেই, কোনো দেশের ঠাঁই নেই। আজকের এই ভিডিওতে এমন একজন মানুষের গল্প বলবো, যার জীবন প্রমাণ করে অহংকার আর ক্ষমতার নেশা মানুষকে কোন অন্ধকারে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত থাকুন। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে অনেক বিতর্কিত চরিত্র এসেছেন গেছেন, কিন্তু কিছু মানুষ আছেন যারা বিতর্কের সীমানাকেও ছাড়িয়ে যান। এমনই একজন চরিত্র ছিলেন এক সময়ের ক্ষমতাসীন দলের এক মন্ত্রী, যিনি পেশায় ছিলেন চিকিৎসক। চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা তাকে মানুষের সেবা করার কথা শিখিয়েছিলেন, কিন্তু রাজনীতির ময়দানে এসে তিনি সেই শিক্ষার সম্পূর্ণ বিপরীত পথে হাঁটলেন। মানুষের সেবা নয়, মানুষকে অপমান করা, ভয় দেখানো আর নিজের ক্ষমতার দম্ভ দেখানোই হয়ে উঠল তার প্রতিদিনের রুটিন। 2018 সালে নির্বাচনের পরে যখন তিনি মন্ত্রিসভায় জায়গা পেলেন, তখন থেকেই যেন তার ভেতরের আসল চেহারাটা বেরিয়ে আসতে শুরু করলো। মসৃণ মাথা, চোখে পুরো ফ্রেমের চশমা, আর মুখে এমন সব কথা যা শুনলে মনে হতো এটা কোনো দায়িত্বশীল রাষ্ট্রনায়কের বক্তব্য নয়, বরং কোনো পাড়ার গলির মাস্তানের হুমকি। মানুষ তাকে নানা নামে ডাকত, কিন্তু তিনি সেসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত হতেন না, বরং নিজের এই রূঢ় চরিত্রকে তিনি গর্বের সাথে বহন করতেন। রাজনীতিতে বিরোধিতা স্বাভাবিক, কিন্তু বিরোধিতার একটা ভাষা থাকে, একটা সীমারেখা থাকে। এই মানুষটি সেই সমস্ত সীমারেখা মুছে ফেলেছিলেন। তার মূল লক্ষ্যবস্তু ছিলেন বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে একটি পরিবার, যাদেরকে তিনি এমনভাবে আক্রমণ করতেন যেন ব্যক্তিগত আক্রোশ মেটানোই তার রাজনৈতিক জীবনের একমাত্র উদ্দেশ্য। বিরোধী দলের এক শীর্ষ নেতাকে তিনি প্রকাশ্যে শারীরিকভাবে আক্রমণ করার হুমকি দিতেন। দেখা পেলে গালে চড় মারব, এই ধরনের কথা একজন মন্ত্রীর মুখ থেকে বের হচ্ছিল। কিন্তু তার আগ্রাসন শুধু পুরুষ রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো একটু কম কথা হতো। তিনি তার বিষাক্ত জিহ্বার আঘাত হেনেছিলেন নারীদের উপরেও। দেশের একজন প্রবীণ নেত্রী, যিনি একসময় দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন, তাকে নিয়ে যে ধরনের অশোভন মন্তব্য করা হয়েছিল তা শুনলে যে কোনো সভ্য মানুষের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কিন্তু সেখানেও থামেননি। সেই পরিবারের একজন তরুণী সদস্যকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলেছিলেন যে খোদ নিজের দলের নেতাকর্মীরাও অস্বস্তিতে পড়েছিলেন, কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাননি, কারণ তখন ক্ষমতার রশি ছিল তার হাতে। এই মানুষটির মনে একটাই বিশ্বাস কাজ করত, শীর্ষ নেতৃত্বকে সন্তুষ্ট রাখতে পারলে তার যতই পাপ হোক সব মাফ। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল গণনা। একটি ঘটনা আছে যেটা এই মানুষটির আসল চরিত্রকে পুরোপুরি উন্মোচন করে দেয়। নিজের নির্বাচনী এলাকার একজন অসুস্থ মানুষকে দেখতে তিনি রাজধানীর একটি বড় হাসপাতালে গিয়েছিলেন। তার সরকারি গাড়ি হাসপাতালের প্রবেশপথে আটকে রাখা হয়। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা স্বাভাবিক নিয়ম অনুসরণ করে গাড়ি সরানোর অনুরোধ জানান। এইটুকুই, এই ছোট্ট অনুরোধটুকুই যথেষ্ট ছিল সেই মন্ত্রীর ভেতরের দানবকে জাগিয়ে তোলার জন্য। হাসপাতাল থেকে বের হয়ে তিনি কোনো কথা না শুনে সরাসরি সেই নিরাপত্তা কর্মীর গালে প্রচন্ড জোরে আঘাত করেন। একজন রাষ্ট্রীয় দায়িত্বে থাকা মন্ত্রী, একজন শিক্ষিত চিকিৎসক, তিনি একটি সাধারণ মানুষের গায়ে হাত তুললেন শুধু এই কারণে যে সেই মানুষটি তার গাড়ি সরাতে বলেছিল। এই ঘটনার খবর যখন সরকার প্রধানের কানে পৌঁছালো, তখন তিনি প্রচন্ড ক্ষুব্ধ হলেন। শাস্তি হিসেবে এই মন্ত্রীকে তার মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য একটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। অনেকে ভেবেছিলেন এই বদলি হয়তো তাকে একটু শিক্ষা দেবে, কিন্তু বাঘের চামড়া বদলালেও তো ভাগ ভেড়া হয় না। নতুন মন্ত্রণালয়ে গিয়ে তিনি আরো বেপরোয়া হলেন। বিনোদন জগতের দিকে তার দৃষ্টি পড়ল। চলচ্চিত্রের অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, যেখানেই যেতেন সেখানেই তার অশোভন আচরণ মানুষকে বিব্রত করত। কিন্তু আসল ঝড়টা এলো যখন তার একটি ব্যক্তিগত ফোনালাপ জনসম্মুখে ফাঁস হয়ে গেল। সেই রেকর্ডিং এ শোনা যায় তিনি বিনোদন জগতের একজন পরিচিত অভিনেত্রীকে জোর করে দেখা করতে বলছেন। অভিনেত্রী এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি তাকে ভয়ঙ্কর ভাষায় আক্রমণ করেন। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জোর করে তুলে আনার হুমকি দেন, এমনকি 5 তারা হোটেলে নিয়ে গিয়ে শারীরিক নিপীড়নের হুমকিও দেন। একজন মন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা, এটা যেন কোনো অপরাধমূলক সিনেমার সংলাপ নয়, বরং বাস্তব জীবনের এক ভয়াবহ দৃশ্য। সেই ফোনালাপ ভাইরাল হওয়ার পর গোটা দেশে তুমুল প্রতিক্রিয়া তৈরি হয়। নিজের দলের নারী নেতৃত্বও তার বিরুদ্ধে সোচ্চার হন। এত বিশাল জনরোষের মুখে আর টিকে থাকা সম্ভব হলো না, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। পদত্যাগের পর মানুষ ভেবেছিল এই মানুষটির কাহিনী হয়তো শেষ, কিন্তু না, আরো একটি ভয়ঙ্কর অধ্যায় বাকি ছিল। তার নিজের জীবন সঙ্গিনী, যিনি নিজেও একজন চিকিৎসক, তিনি সামনে এসে যা বললেন তা শুনে মানুষ স্তম্ভিত হয়ে গেল। স্ত্রী অভিযোগ করলেন এই মানুষটি বাড়িতেও একই রকম। মদ্যপ অবস্থায় স্ত্রী ও সন্তানদের উপর গালাগালি, মারধর, এগুলো ছিল প্রতিদিনকার ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে স্ত্রী জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চেয়েছিলেন। পুলিশ বাড়িতে পৌঁছানোর আগেই অবশ্য তিনি পালিয়ে যান।
পুলিশ সেদিন তার বাসা থেকে লাইসেন্সকৃত অর্থ জব্দ করে এবং তার পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। ভাবুন তো, যে মানুষটি রাষ্ট্র পরিচালনায় অংশ নিতেন, তার নিজের পরিবারকে তার হাত থেকে বাঁচাতে পুলিশের সাহায্য নিতে হচ্ছে। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? মন্ত্রিত্ব গেছে, দল থেকে কোণঠাসা হয়েছেন, পারিবারিক জীবন ভেঙে পড়েছে। এত কিছুর পর এই মানুষটি সিদ্ধান্ত নিলেন দেশ ছাড়বেন। গন্তব্য ঠিক করলেন কানাডা। পরিকল্পনা ছিল নীরবে সরে পড়ে বিদেশের মাটিতে আরামের জীবন কাটাবেন। আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন তাকে দেখা গেল এক অদ্ভুত সাজে। কালো মাস্কে ঢাকা মুখ, গাঢ় রঙের চশমায় লুকানো চোখ, মাথায় টুপি, যেন কোনো রহস্য উপন্যাসের চরিত্র গোপনে দেশ ত্যাগ করছেন। কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। কানাডা তাকে প্রবেশের অনুমতি দেয়নি। সেখান থেকে চেষ্টা করলেন সংযুক্ত আরব আমিরাতে যেতে। সেখানেও একই পরিণতি, দরজা বন্ধ, কোনো দেশ তাকে গ্রহণ করলো না। যে মানুষটি একদিন বলতেন বিদেশে পলাতক নেতাদের ধরে এনে বিচার করবেন, সেই মানুষটি নিজেই আজ কোনো দেশে ঠাঁই পাচ্ছেন না। ইতিহাসে এর চেয়ে তীক্ষ্ণ প্রতিশোধ আর কি হতে পারে? ফিরে এলেন দেশে, কিন্তু এবার চোরের মতো, আর কখনো প্রকাশ্যে আসেননি। দেশে ফিরে তিনি সম্পূর্ণ আত্মগোপনে চলে যান। রাজধানীর একটি অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ছিল তার আশ্রয়স্থল। সেই ফ্ল্যাটটি তার নিজের অর্থে কেনা হলেও নিবন্ধিত ছিল অন্য কারো নামে, যাতে কেউ খুঁজে না পায়। নিজের সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। বিদেশি রোমিং নম্বর ব্যবহার করে গুটি কয়েক মানুষের সাথে যোগাযোগ রাখতেন। গভীর রাতে কালো কাচের গাড়িতে চেপে একটি আশ্রয় থেকে আরেকটিতে স্থানান্তরিত হতেন। প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা আগে তার কাছ থেকে সুবিধা নিয়েছিলেন, তারাই তাকে এই গোপন জীবনে সাহায্য করতেন। 2 বছর এভাবে কাটে। 2024 সালের নির্বাচনের আগে তিনি একবার নিজের এলাকায় দেখা দেওয়ার চেষ্টা করেন। আশা ছিল হয়তো দলীয় মনোনয়ন পাবেন, আবার রাজনৈতিক মঞ্চে ফিরবেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাকে আর কাছে ঘেঁষতে দেয়নি। ব্যবহারের পর যেমন টিস্যু পেপার ফেলে দেওয়া হয়, ঠিক তেমন ভাবে তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল। তারপরে এলো সেই ঐতিহাসিক দিন, গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটল। ক্ষমতাসীন দলের অসংখ্য নেতা দেশ ছেড়ে পালালেন। এই মানুষটিও বুঝলেন এবার আর দেশে থাকা সম্ভব নয়। তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হতে থাকলো। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। আর তখনই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, এবার আর ভুল করলেন না। আগেরবার প্রকাশ্যে বিমানবন্দরে দিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। এবার নীরবে অন্ধকারে কোনো এক অজানা পথে দেশ ত্যাগ করলেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই মানুষটিকে কি খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, নাকি পলাতক জীবনের যন্ত্রণাই তার জন্য যথেষ্ট শাস্তি? আপনার চিন্তাটা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, যাতে আরো বেশি মানুষ সত্যটা জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপ দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।